গুড ইভিনিং শুরু করেন। এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বুধবারের নিয়মিত আয়োজন, আমাদের প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ক্লাস। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের অনেকেরই জানা একটা বিষয় নিয়ে স্যার আলোচনা করবেন, ভিন্ন আঙ্গিকে আমি মনে করি ষড়রিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছয়টাকে ষড়রিপু বলা হয়। মদ বলতে বোঝানো হয় অহংকার, আর মাৎসর্য বলতে বোঝানো হয় ঈর্ষা বা হিংসা। তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমি অনুরোধ করব আমাদের সুযোগ্য চেয়ারম্যান স্যার, আপনি আজকে আলোচনা শুরু করুন। ধন্যবাদ সবাইকে। আমি আজকের আলোচনাটা একটু লেট করে হয়েছে ডিউ টু টেকনিক্যাল ইয়ার জন্য, কিন্তু আমি আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই যারা যথাসময়ে উপস্থিত হয়েছেন। এবং আমরা আমাদের এই বছরটা শুরু যে করেছি 1 তারিখে, এবং এত চমৎকার একটা সময় গিয়েছে। আমার সেই ছন্দ আমার ভিতরে এখনো রয়েছে, এবং সেখান থেকে আমি যেভাবে নিজেকে দেখছি প্রতিদিন, এবং সেখানে আমি সত্যি অত্যন্ত পুলকিত এবং অত্যন্ত উজ্জীবিত আপনাদের সবাইকে সাথে পেয়ে। তো আমরা যেহেতু সামনাসামনি নেই, টেকনিক্যালি আমরা কাজ করার জন্য অনেক সময় কিছু অসুবিধা হতে পারে, আমার একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা দেখেন, ইনফ্যাক্ট আমি এমন একটা সিচুয়েশন আমার এসেছিল যে আমাকে তো এটা স্ক্র্যাপ করতে হবে, কিন্তু আমি কোনো সময় কোনো কাজকে যখন শুরু করি একদিকে না হলে আরেকদিকে আপনি চেঞ্জ করা সম্ভব। যেভাবে আমরা হোয়াটসঅ্যাপেতে ডাইরেক্টলি আমরা অ্যাক্সেস করা ছাড়া সবসময় আমাদের এই প্র্যাকটিসটা আমাদের ছিল, কিন্তু যেহেতু আমার হোয়াটসঅ্যাপের মধ্যে একটু টেকনিক্যালি ওভারলোড দেখাচ্ছিল, যার জন্য ওটা আমি পারতেছিলাম না। আমি পরে কি করলাম, হোয়াট আই লুক ফর দ্য সেকেন্ড ওয়ান অপশন কি আছে, যে আমার ইমেল আছে। তো ইমেল থেকেও যে অ্যাক্সেস করা যায় আমি কোনো সময় করিনি, তো আমি সেটাকে সেকেন্ড ট্রাই হিসেবে আমি নিলাম। অফকোর্স আমাদের 5-7 মিনিট আমাদের লেট হয়েছে, কিন্তু আমরা কিন্তু পথ থেকে পিছপা হয়নি। তো আপনাদের কাছে আমি এই বিষয়টা আপনাদের আবারও এমফেসাইজ করছি যে আমাদের যদি উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবসময় উই জাস্ট লুক ফর দ্য অল্টারনেটিভ ওয়েজ। কারণ আপনি যদি উদ্দেশ্য থাকে, সেখান থেকে আপনি কেউ পিছিয়ে নিতে পারে না। তো আমাদের যে সাবজেক্ট গুলো আমরা চুজ করতে এখানে পিছনে কাজগুলো হচ্ছে কি, খুব গভীর ভাবে আমরা চিন্তা ভাবনা করে দেখেছি যে আমাদের যে বিষয়ের মধ্যে ঘাটতি আছে, আমরা কিন্তু ধারণার বশবর্তী হয়ে কিন্তু অনেক সময় অনেক কাজ করি, এবং এই করার জন্য কিন্তু আমাদের দেখা যায় যে আমরা আসল জায়গায় আমরা পৌঁছতে পারি না। ঠিক আছে? তো এই যে পৌঁছতে পারি না, এইটার জন্য আমরা পরে হয়তো নিজেকে দোষারোপ করি অথবা আরেকজনকে দোষারোপ করি, যার জন্য আমরা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি, জন্য আমরা পরে হতাশগ্রস্ত। ঠিক আছে? তো এখন কথা হলো যে আজকের যে বিষয়টা, এই ষড়রিপু, এই বিষয়টা নিয়ে আমি অনেক আগে এটাকে আমি এর উপরে আমি একটু লেখাপড়া করেছি, দেখেছি, এবং এর সাবসিডিয়ারি সাইট গুলা কি আছে বোঝার চেষ্টা করেছি। তো যেহেতু একটা সময়ে এটা ছিল না, হঠাৎ করে এই জিনিসগুলো আপনাদের যারা আমাদের রেগুলার আসে তাদেরকে তুলে আনার জন্য, যে পর্যন্ত আপনাদেরকে আগ্রহী না করে তোলা যাবে, শেখার আগ্রহ, এই আগ্রহটা যে পর্যন্ত তৈরি না করা যাবে, সে পর্যন্ত কিন্তু হঠাৎ করে বললে কিন্তু আপনারা ওই জিনিস বুঝবেন না। আমরা জানি ষড়রিপু এটা 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 বাস, এরপর আমি গভীরভাবে দেখি না। কিন্তু মেডিকেল সায়েন্সে এটার উপরে কিন্তু আমাদের, বিশেষ করে হোমিওপ্যাথির মধ্যে, এটা কিন্তু অত্যন্ত জরুরি। আমাদের যে এই জিনিসগুলো জরুরি কেন, আমাদের যে ডাক্তার যারা আছে, স্টুডেন্ট যারা আছে, আমাদের কিন্তু এই বিষয়ে কিন্তু সবগুলো জিনিসকে পরিষ্কার ভাবে আমাদের ধারণা আমাদের থাকতে হবে। আমরা জানি বাস এই পর্যন্ত, কিন্তু গভীর ভাবে জানি না। তো সেই জন্য আমরা কেন আমি এই বিষয়গুলো নিয়ে আসতেছি, এবং এগুলা আজকে যে আলোচনাটা হবে খুব প্রাথমিক ভাবে এই 6টা রিপুর যে ডেফিনেশন গুলো দেওয়া আছে, সেই ডেফিনেশনের মধ্যে আমরা প্রবেশ করব। আমরা কিন্তু সবকিছু গুলায় ফেলি, বুঝলেন, একটার সাথে একটা লিঙ্ক করে গুলায় ফেলি, কিন্তু না, এর এক একটা ডাইনামিক্স ডিফারেন্টলি আছে। এবং এই ডাইনামিক্সটা যখন আপনি আপনার সাথে, আমি আবারও বলবো, কিন্তু এখানে যারা জয়েন করেছেন প্রত্যেকেই অত্যন্ত বুদ্ধিমান এবং অত্যন্ত আগ্রহী মানুষ, যারা নিজেদেরকে চেঞ্জ করতে চাচ্ছে, নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিয়ে একটা সুন্দর অবস্থায় পৌঁছতে চাচ্ছে। তাদের জন্য বলতেছি। আমি আবারও বলবো যে
আপনি ভাববেন না যে কি নিয়ে আপনি যাবেন। তবে একটা জিনিস সত্যি যে আপনি কিন্তু সমৃদ্ধ হচ্ছেন প্রতিদিন, এটা আমি বুঝতে পারছি। যেভাবে আমি সমৃদ্ধ হচ্ছি, আপনারা যে হবেন, না হলে আপনারা আসতেন না। এখানে কথা হচ্ছে যে আপনি যদি সুস্থ আর প্রশান্তিময় জীবন রচনা করতে চান, তাহলে এই রিপুর থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে? এই রিপোর্ট থেকে কিভাবে আমরা বের হয়ে আসবো সেটারই আমি সিস্টেমেটিক ওয়েতে আমার প্রেজেন্টেশনে দেব। এর আগে একটু সামান্যতম একটু যেটাকে যেটাকে বলে যে আপনার, আমরা বলি হিকমা বলি, আপনার প্রজ্ঞা বলি, আপনার উইজডম বলি, শুধু জ্ঞান অর্জন করে যদি আপনি সেটা রেখে দেন, আসবে না। চর্চার মাঝখানের থেকে যখন আপনি আপনার নিজস্ব চিন্তাকে রিফ্লেক্ট করতে পারেন, তখন সেটাকে প্রজ্ঞা বলে, এবং ডিসিশন নিতে পারেন, যাকে আমরা আরবিতে বলি হিকমা, আর ইংলিশে বলা হয় উইজডম। তো এটার পর্যায়ে যদি পৌঁছতে না পারেন, তাহলে কিন্তু এই জ্ঞান বলেন যেটা বলেন তার কোনো ফলাফল নেই। তো আমরা বলতে চাইবো, যেমন আপনি আগুন আমাদের প্রয়োজন, আগুন যদি না থাকে, অর্থাৎ আলো যে হিটটা যদি না থাকে, পুরো পৃথিবী ফ্রিজ হয়ে যাবে, আমরা বাঁচতে পারবো না। হিটটা হচ্ছে এনার্জি। এখানে একটা কথা হচ্ছে যে এনার্জি কে যদি আপনি মনে করেন এটা আপনার, এটা প্রয়োজন, না হলে আপনি বাঁচতে পারবেন না, তাহলে এই এনার্জি তো আগুন থেকে এনার্জি। ঠিক আছে? তো এই আগুন এনার্জি আমি জড়াই ধরি, যে আপনি জড়াই ধরেন কি হবে, আপনি জ্বলে পড়ে সারখার হয়ে যাবেন। কি বলতেছে, আগুনের যতটুকু কাছাকাছি আপনি থাকতে পারেন, ওই অতটুকু কাছে যদি থাকেন, তাহলে আপনার প্রয়োজনীয় এনার্জি আপনি পাচ্ছেন। আবার তার থেকে বিচ্ছিন্ন যদি হয়ে একটু দূরে চলে যান, তখন হবে কি, আপনি ফ্রিজ হয়ে যাবেন, ঠান্ডা হয়ে যাবেন। ঠিক আছে? তো আমাদের এই যে অঙ্কগুলো আমাদের বুঝতে হবে। তো আমাদের যদি আপনি সে আগুনের মধ্যে ঝাঁপায় পড়েন, আপনি সারখার হবেন। রিলেশনশিপের মধ্যেও যদি আপনি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যান, তার মানে আগুনের মধ্যে চলে যান, তখনই কিন্তু আপনি জ্বলে, তখন দুঃখ পাবেন, কষ্ট পাবেন, হতাশা আসবে। তো আমরা এই জিনিসটাকে নিয়েই আজকের আলোচনা সাজিয়েছি, সেটা হচ্ছে ষড়রিপু। সেটা নিয়ে আমরা শুরু করি। চলুন আমরা এ ব্যাপারে দেখার চেষ্টা করি। আমার মনে হয় যে আমাদের স্লাইড দেখতে পাচ্ছেন, তাই না গোপেশ? একটু কনফার্ম করবেন। স্যার দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে, আপনি চেঞ্জ করেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখেন, আমি কিন্তু এই যে আপনার যে স্লাইড গুলো বানাই, যে প্রথম যে স্লাইডটা দেখতেছি আমরা, খুব গভীর ভাবে যদি লক্ষ্য করেন, এখানে অনেক মেসেজ আছে। আমি শুধু এক স্লাইড নিয়ে আমি আধা ঘন্টা কথা বলতে পারবি, আমি যাচ্ছি না সেখানে। আমি শুধুমাত্র দেখাতে চেষ্টা করতেছি, যেমন আমি আগেও বলেছি, যদি আপনি তৃষ্ণার্ত হন, পানির ট্যাপ, এই যে পানির ট্যাপটা যে আছে না, কিন্তু আপনার কাছে আসবে না। আপনাকে সেই পানির ট্যাপের কাছে যেতে হবে, দুই হাত ধরে নিয়ে সেখান থেকে আপনি পানি আপনার নিতে হবে, পান করতে হবে। তো আপনারা যারা আমাদের সাথে আজকে জয়েন করেছেন, আপনারা হচ্ছেন সেই একটা নমুনা। আপনারা জ্ঞান অর্জন করতে চান, শিখতে চান, বুঝতে চান, যার জন্যই আপনারা আমাদের সাথে জড়িত হয়েছেন। অনেকে পরে ইউটিউবে দেখার চেষ্টা করে, এই জায়গাটা কিন্তু আমি এর আগেও বলেছি, বই পড়ে কিন্তু আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না, যে পর্যন্ত না আপনি স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটি যাবেন, অথবা কোনো ইনস্টিটিউশনের সাথে সরাসরি জড়িত হবেন। আপনি সরাসরি আপনার লিঙ্ক থাকা দরকার। তো আমাদের সৌভাগ্য যে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি সেই অবস্থানকে তৈরি করে দিয়েছে আমাদের সবার জন্য। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, এবং আপনাদেরকে পেয়ে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত উদ্বেলিত অথবা অত্যন্ত উৎসাহী। এখন দেখেন, এই ষড়রিপু, এটাকে আমরা কিছুটা একাডেমিক ওয়েতে আজকে আলোচনাগুলো করব, এরপরে আমি রিফ্লেকশনটা দিব, এবং আমরা চেষ্টা করব, আপনারা প্রশ্ন করবেন বিভিন্ন অ্যাঙ্গেলে, আমরা চেষ্টা করব সেটাকে উত্তর দেওয়ার জন্য, যার সাথে আপনি নিজে সহমত পোষণ করেন। সেইভাবে গত সপ্তাহে যে আপনারা প্রত্যেকে রিফ্লেকশন দিয়েছেন, আমি বিশ্বাস করি তারা যেহেতু গ্রহণ করেছে, আমরাও চেষ্টা করেছি সেটাকে রিফ্লেক্ট করার জন্য। এখন এই ষড়রিপু মানে কি? ষড় মানে ছয়, ষড় মানে ছয়টা রিপু হতো। আর রিপু শব্দের অর্থ হলো, এই রিপুর শব্দের অর্থ হচ্ছে কণ্টক, কণ্টক মানে কাটা। রিপুর আর একটা আছে, শত্রু, দুশ্মন অথবা প্রবৃত্তি। ষড়রিপুর অর্থ ছয় চরম শত্রু।
শত্রু তো বিভিন্ন ক্যাটাগরিজ টাইপস আছে, আপনার যে এনিমিজ আছে বিভিন্ন ক্যাটাগরি অফ এনিমি আছে। তাহলে এই এনিমিগুলোকে আপনাকে ডিফাইন করতে হবে এবং এগুলাকে আপনার শত্রুকে সাথে নিয়েই আপনার চলতে হবে। সমাজের মধ্যে আপনার বিভিন্ন ক্যাটাগরি অফ পিপলস আর দেয়ার, এক একজনের এক এক ধরনের আপনার চিন্তা চেতনা যেভাবে থাকে, আপনি সমাজে বাস করতে চাইলে, দেশে বাস করতে চাইলে তাদেরকে ম্যানেজ করে আপনার চলতে হবে। তেমনি ভাবে আমাদের নিজেদের মধ্যে এই 6টা শত্রু রয়ে গেছে, আর এটাকে আমরা কিভাবে ম্যানেজ করব এর উপরে ডিপেন্ড করবে যে আপনার জীবনে কতটুকু খুশি, সুস্থ এবং ভালো থাকতে পারেন। এটা কিন্তু আমি সম্পূর্ণ অঙ্কের স্টাইলে কমপ্লিটলি ম্যাথামেটিক্যাল টার্মস এর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা চেষ্টা করবেন, যেখানে বুঝবেন না এটা আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো সেটাকে আরো খোলাসা করার জন্য। এই জন্য বলা হচ্ছে যে তাছাড়া রিপু শব্দটি নিযুক্ত বা ব্যাপৃত হওয়া অর্থে ব্যবহৃত হয়। এই 6 শত্রু মানুষের সুকুমার প্রবৃত্তি চূর্ণ করে অসৎ কর্মে ব্যাপৃত করে এবং মানব জীবনের মহৎ উদ্দেশ্যগুলোকে বিনষ্ট করে দেয়। এবার আমাদের সেই 6টা রিপু কি, হোয়াটস আর দা 6 রিপু কি কি আছে? প্রথমটাই চলে আসতেছে কাম, দ্বিতীয়টা হচ্ছে ক্রোধ, তৃতীয়টা হচ্ছে লোভ, চতুর্থ হচ্ছে মদ, পঞ্চম হচ্ছে মোহ, আর ষষ্ঠ হচ্ছে মাৎসর্য। তো এখন এই কামটাকে ইংরেজিতে কি বলা হয়? লাস্ট অর ডিজায়ার, লাস্ট অর ডিজায়ার বা লালসা। ক্রোধটাকে কি বলে? ইংরেজিতে বলে অ্যাঙ্গার বা ক্রোধ, ওই একই জিনিস। লোভটাকে কি বলে? গ্রিড বা লোলুপতা। মদটাকে কি বলে? অ্যারোগেন্স বা দাম্ভিকতা। মোহটাকে কি বলে? অ্যাটাচমেন্ট বা আসক্তি। মাৎসর্যকে কি বলে? জেলাসি বা ঈর্ষা। তো এখন আমরা এই জিনিসটাকে রিপু বলতে আমরাও কামটাকে আমরা সাধারণত বুঝে নেই, কিন্তু এটা কিন্তু একটার সাথে একটা ওতপ্রোত ভাবে জড়িত। আমাদের যেহেতু টাইম কম, না হলে আমি এটাকে আপনি বিউটিফুলি একটা লজিক্যাল সিকোয়েন্স দিয়ে আপনাদের প্রুভিং করতে পারতাম। যেহেতু আমাদের সাবজেক্টে বিশদ আলোচনা আছে, আপনাদের প্রথমে প্রাথমিকভাবে জিনিসটা খোলাসা করার জন্য আমরা যাচ্ছি, তাই বলবো যে এ ব্যাপারে আমরা পরবর্তীতে চেষ্টা করব ডিটেল আলোচনা করার জন্য। এবার চলে আসি আমরা প্রথমটা যে শব্দটা আমরা ব্যবহার করছি, যাকে বলা হয় কাম বা লাস্য, দ্য লাস্ট অর ডিজায়ার। বা লাস্য বা লিপ্সা হলো শরীরে অনুভূত প্রবল চাহিদা। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব খুব গভীর ভাবে জিনিসগুলো শোনার চেষ্টা করেন এবং আপনাদেরকে রিফ্লেক্ট করার চেষ্টা করেন যে আপনারা কে কোথায় কোন অবস্থায় আছেন, এবং পারলে আপনারা নোট করে ফেলেন সাথে সাথে, যদি আপনারা চান এর থেকে রেজাল্ট পাওয়ার জন্য। শুধু শোনার জন্য শোনা, বোঝার জন্য বোঝা, ভালো বললেন নো। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে গত বছর ছিল আমাদের ওয়ার্ম আপ সেশন, আমরা ওয়ার্ম আপ করেছি, এখন কাজ হচ্ছে এফেক্টিভ ওয়েতে আপনাদের মধ্যে সে পরিবর্তনগুলা নিয়ে আসার জন্য, যাতে আপনাদের যে সময় দিচ্ছেন তাতে আপনার বেনিফিটেড হতে পারেন। তো সেই জন্য কথা হচ্ছে যে আমি যে শব্দগুলো বলবো, এই শব্দগুলো ডিটেইল আলোচনা করবো, যে সেহেতু আপনারা মিলানোর চেষ্টা করেন এবং নোট নেন। আমি তো আপনাদের পিডিএফ ফাইল দিয়ে দেবো, কিন্তু আমার কথা হচ্ছে যে বেনিফিট যদি পেতে চান, তাহলে আপনাদের মেইন যে কাজটা হবে, প্রত্যেকটা জায়গায় আপনি নোট করেন এবং আপনি কোন জায়গায় আছেন, কি অবস্থায় আছেন, আপনি ভালো অথবা খারাপ সাইডটা ইমিডিয়েটলি লিখে ফেলেন। ঠিক আছে? কি বলতেছে এখানে কামনা ও বাসনা একটি আবেগ বা একটা অনুভূতি। এটাকে কিন্তু আবেগ তো বুঝেন, এটা এক্সপ্লেইন করার দরকার নেই, অনুভূতি আপনি বুঝেন। কাম বিভিন্ন প্রকারের হতে পারে। এই যে কাম শব্দটা, আমরা তো কাম বলতে কাজ বলি, তাই না? এই কামে গেছে, কোথায় গেছে? কামে গেছে। কিন্তু এই কামটাকে যখন আমরা একটু ডিফারেন্টলি, তখন এই কামটাকে আমরা লাস্ট বলি বা লাস্য বলি। এবং এটার যে প্রথম যেটা যে চলে আসছে, যেটা হচ্ছে যে আপনি জৈবিক কাম, যেটা আমি সেটাকে আর উচ্চারণ করলাম না, আপনি পড়ে নিয়েন পরে। এরপরে যে কাজটা হচ্ছে জ্ঞানের জন্য কাম, আপনি জ্ঞান অর্জন করার জন্য যে কাজটা করতেছেন। যেমন আপনারা আমাদের এখানে যে আসছেন, এই জ্ঞান অর্জন করার জন্যই আপনারা কাজ করছেন। কি করছেন? শুনতেছেন, দেখতেছেন, ফিল করতেছেন, এটা কাজকে কাম বলে। তারপরে শক্তি অর্জন করার জন্য কাম, যখন আপনারা এক্সারসাইজ করেন, আপনি কিভাবে করবেন সেটাও একটা কাম। লক্ষ্য অর্জনের জন্য কাম, আপনি একটা
একটা মাইন্ডসেট আপনার আছে যে আপনি সেখানে পৌঁছতে চান, এই জায়গায় আপনার জীবনে সফলতা আনতে চান, এটার জন্য যে আপনি প্র্যাকটিস করছেন সেটাকেও কাম বলে। তবে এটাকে সাধারণত জৈবিক বাসনা যেটা, সেই অর্থেই এটা বেশি ব্যবহৃত হয়। এখন দেখেন পাশে ছোট্ট একটা স্লাইড যেটা রয়ে গেছে, এই 3টা লেভেল আছে। এই 3টা লেভেল হচ্ছে, প্রথমটা ফ্ল্যাট, বলে না ফ্ল্যাট করে বলে না, ওরা আমার সাথে ফ্ল্যাট করতেছে কি, when you fall in someone's word, আপনি যদি কারোর কোনো কথার জালের মধ্যে পেঁচিয়ে যান, অর্থাৎ আপনাকে কেউ এমন ভাবে কথার জালে ফেলে আপনাকে কাছ থেকে কোনো স্বার্থ উদ্ধার করার চেষ্টা করতেছে, একে বলে ফ্লার্ট। ঠিক আছে, এটাকে বলে প্রেম বিলাসী হঠাৎ ঝাঁকুনি, এটা কৃত্রিম ভালোবাসা দেখানো অথবা প্রেমের ভান করা। এটা গেল 1 নাম্বার ফ্ল্যাট। এই ফ্ল্যাট করে না অনেকে, অতিরিক্ত প্রশংসা করা শুরু করে, এই তুমি এইটা ওটা সেটা, এটাতে কিন্তু বুঝে যাবেন এর পিছনে একটা অসৎ উদ্দেশ্য রয়েছে। এরপরে চলে আসতেছে লাস্ট, যেটাকে কাম বলা হয়। এখানে কি বলছো, when you fall in someone's beauty, যখন আপনি কারো সৌন্দর্যের মধ্যে আপনি নিজেকে ডুবিয়ে ফেললেন, তার সৌন্দর্যটাই তার মুখ্য বিষয় হলো, সেটাকেই বলে কাম। বি কেয়ারফুল অন দ্যাট পার্ট, যেটা লাস্ট করে না। লাভ চলে আসে তারপরে, কখন when you fall for someone's soul, যখন আপনি কারোর আত্মার সাথে আত্মার সংমিশ্রণ যখন আপনি হয়ে যাবে, যে এই লেভেলে যখন পড়বেন, সেটাকে লাভ বলা হয়। আমরা দেখেন, আমরা কিন্তু অনেক শব্দের সঠিক অর্থ বুঝি না, যার জন্য আমরা ওটা মিস ইন্টারপ্রেট করি। যখনই লাভের কথা বলা হয়, তখনই বলা হয় যে এটা খারাপ কিছু করছে। নো, আপনার সাথে আমার হৃদয়ের, আমার যে আত্মার যে একটা সংযোগ, সত্যিকার অর্থে এখানে কোন রকমের নাই, মিস ইন্টারপ্রিটেড না, ফ্ল্যাটারিং নাই, লাস্টিং এর কোনো কিছু নাই, তখন সেটাকে লাভ বলা। এবং এই লাভ অনেকের সাথে অনেক ভাবে এটা হতে পারে। ঠিক আছে, তা আমি কেন ওই জিনিসটাকে, এইটাই কিন্তু মুখ্য আমরা বুঝে থাকি। মানে আপনার যে ষড়রিপুর কথা, যখন রিপু শব্দটা শুনলে আমাদের মাথায় কিন্তু এই একটা জিনিস আসে, এর বাইরে আসে না। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এটাকে আরো ভেঙে ভেঙে এটাকে বুঝতে হবে। এবার চলে আসেন, দেখেন এই ছবিটা দেখে আপনাকে মনে হয় এটা অ্যাঙ্গার, ক্রোধ বা রাগ? খেয়াল করে দেখেন, যখন এরকম ভাবে আপনি অনেকের মানুষের দেখছেন না, যখন রাগ করতেছে, এই রাগটা যখন আপনি করবেন, কি হয়, এতে রাগ করলে কি হয় দেখেন, একটি স্বাভাবিক তীব্র মানসিক অবস্থা, যা অনুভূতিতে আঘাত প্রাপ্তির ফলে একটি শক্তিশালী, অস্বস্তিকর এবং অসহযোগী প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এই মানসিক অবস্থাটা, ঠিক আছে, ক্রোধের সম্মুখীন একজন ব্যক্তি মানসিক অবস্থার পাশাপাশি প্রায়ই শারীরিক প্রভাব অনুভব করেন। যখন আপনি রাগ করলেন, রাগের পরবর্তী স্টেজে কি হবে, আপনার হার্ট বিটটা বেড়ে যাবে, যাকে বাংলায় বলে হৃদস্পন্দন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার আপনার হাই হয়ে যাবে, আপনার যে হরমোনাল অ্যাড্রেনালিন, এটার মধ্যে আপনার বের হয়ে আসবে, নোরোড্রেনলিনের মাত্রাও বৃদ্ধি পাবে। তখন আপনার মধ্যে, শরীরের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হবে। কি হলো, রাগের জন্ম বোকামি থেকে শেষ তার অনুতাপে। আমরা তো এটা খুব ভালো করে জানি, যখন রাগ করবেন, এটা কে করে রাগ, যারা বোকা তারা রাগ করে, কিন্তু শেষ কিসে হয়, যখন অনুতাপ আপনার আসবে। তো ছবিটাকে ভালো করে খেয়াল করেন, মনে রাখেন যে আপনি কোনো সময় এরকম ধরনের ছবি অথবা এইভাবে বিরক্তকর চেহারা আপনার মধ্যে আসছে কিনা। লোভ, যাকে গ্রিড বলা হয়, ইংরেজিতে বলে গ্রিড, অপরের জিনিস পাবার প্রবল বাসনা, লিপ্সা, বিষয় তৃষ্ণা, কোন ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি যে আগ্রহ, ম্যাটেরিয়ালিস্টিক জিনিস আমাকে পেতে হবে, আমি চাই, ঠিক আছে, ভোগ করার জন্য আমি চাই, আপনার ইচ্ছা, ওর আছে আমার দরকার, লিপ্সা, অন্যেরটা দেখছেন, এই যে দেখার সাথে সাথে আপনারও পেতে হবে, একেই বলা হয় লোভ। এ নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে আরো আলোচনা করবো। দেখেন এই যে পয়সা দেখে নিয়ে তার চোখটার অবস্থা দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু ইনস্ট্যান্টলি 1 ঘন্টার মধ্যে আপনি আপনাকে ট্রান্সফর্ম করতে পারেন। আমি কথাটা আবারও বলছি, প্রত্যেকের জন্যই বলছি,
আপনারা যদি খুব সিরিয়াসলি এটাকে দেখেন, শুনেন, ফিল করেন, মিলানোর চেষ্টা করেন নিজের সাথে সাথে, এবং বুঝে যাবেন যে কেন আপনার মধ্যে শারীরিক বিভিন্ন রকমের অসুবিধা মাঝে মাঝে হয়। আপনার হঠাৎ, আমরা সবসময় লুকানো ছাপানোর চেষ্টা করি না। বি অনেস্ট টু ইয়োরসেলফ, নিজের সাথে নিজে অত্যন্ত অনেস্ট থাকেন। আপনি ঠিক আছে অন্য কারোর সাথে না করলেন অসুবিধা, নিজের সাথে করেন, তাহলে আপনি ভালো থাকতে পারেন, আপনি অসুস্থ হবেন না, হতে পারেন না। এগুলো আমরা কেন নিচ্ছি, যে এইভাবে যদি আপনার চর্চা করেন, দেখেন, আপনি দেখতে পারবেন ইটস নাথিং ডিফিকাল্ট, ইটস ভেরি সিম্পল। অনলি অ্যাকনলেজ করেন যে আপনি কোন লেভেলে কোথায় অবস্থান করতেছেন, এবং শব্দগুলার সঠিক অর্থগুলা বোঝার চেষ্টা করেন। মদ, মদ মানে ওই যে মদ খায় সেটা না, কিন্তু এটা মদ যদি টাইপিং করেন আপনার গুগলে চলে আসবে, মদ মানে মদের বোতল। মদ মানে অ্যারোগেন্স, সাংস্কৃতিক ভাষায় একে মদ বলে, পালি ভাষায় মাদা বলে, ঠিক আছে? যার অর্থ পালি ভাষায় অহংকার, গর্ব, যৌন আধিক্য, আর সংস্কৃত ভাষায় এটাকে বলা হয় উল্লাস, আনন্দ, উত্তেজনা, অনুপ্রেরণা। আর সবচেয়ে বড় কথা হলো, মদ হচ্ছে যখন আপনার অ্যারোগেন্সটা হচ্ছে মানসিক অস্থিরতা। বুঝা গেল? মানসিক ভাবে যখন আপনি অস্থির হবেন, এটা ইন্ডিকেট করতেছে যে আপনি মানসিক অস্থিরতায় ভুগছেন। ফেমাস ডক্টর ফারাহ গ্রে বলতেছেন, একজন এন্টারপ্রেনার, সফল একজন ব্যবসায়ী, উনি বলতেছেন কি জানেন? দেখেন একটা আলো যাচ্ছে এবং আলো থেকে বের হয়ে আসছে, লেখাটা কি বলতেছেন? অ্যারোগেন্স রিকোয়ার অ্যাডভার্টাইজিং। আপনি যদি অ্যারোগেন্স দেখাতে চান, মানে দেখানো, অ্যারোগেন্স হচ্ছে দেখানো, অ্যাডভার্টাইজিং মানে আমি প্রচার করছি। অ্যারোগেন্স রিকোয়ার অ্যাডভার্টাইজিং, কনফিডেন্স স্পিক ফর ইয়োরসেলফ। আত্মবিশ্বাস কিন্তু কোনো সময় অ্যাডভার্টাইজ করতে হয় না। এই লাইনটুকু যদি ভালো করে আপনারা খেয়াল করেন, সব উত্তর কিন্তু এখানে পাবেন। দেখেন, এর নাম করে একজন এন্টারপ্রেনার, কারণ যারা এগুলোকে বিশ্বাস করে, যারা ধারণ করে, তারা জীবনে এগিয়ে যায়। আমরা বিশ্বাসও করি না, ধারণ তো দূরের কথা, শিখতেও চাই না, কাজে লাগাতে চাই না, শুধু রেসিপি কালেক্ট করলাম, কোনোদিন রান্না করে দেখলাম না এই টেস্টটা কেমন। এবার এই যে অ্যারোগেন্সনেসটা কিভাবে আপনি ব্রেইনের কোন কোন সেকশন থেকে কিভাবে আসে, এই যে আপনি দেখেন ব্রেইনের মধ্যে ইগো যদি আপনার থাকে, তো অ্যারোগেন্স আপনার আসবে। সিনিক, এই সিনিকটা হচ্ছে রূঢ়, নিষ্ঠুর, ঘৃণাপূর্ণ, আপনার মনের মধ্যে কাউকে দেখলে ঘৃণা করতে ইচ্ছা করে। হ্যাঁ, আপনি খুবই রাফ, রূঢ়ভাবে ব্যবহার করেন, নিষ্ঠুর মনোবৃত্তি আপনার যদি তা থাকে, তাহলে কিন্তু আপনি অ্যারোগেন্সের মধ্যে পড়ে গেলেন। ম্যাসি হচ্ছে অগোছালো, আপনার চিন্তা চেতনা কাজ কামের মধ্যে কোনোভাবে গুছিয়ে করতে পারেন না, সব সময় হুড়াহুড়ির মধ্যে চলেন, এলোমেলো ভাবে রাখে। তো একটা মানুষকে তার রুমে ঢোকার পরে বোঝা যাবে এই মানুষটা কি অ্যারোগেন্ট না ডিসিপ্লিন, নাকি এখান থেকে বোঝা যাবে এই মানুষের কাছ থেকে কি বের হয়ে আসতে পারে। তবে মেসিটা হচ্ছে অগোছালো। আমি যে কথাটা সবসময় আপনাদের বলি, যে গুছিয়ে কাজ আমাদের শিখতে হবে করা। এই জন্যই আমাদের লাস্ট ইয়ার আমরা এতগুলো সেশন করেছি, এর মধ্যে কিন্তু অনেক কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। যারা প্র্যাকটিস করছেন তারা কিন্তু এই লেভেলে চলে আসবেন। আর চতুর্থটা হচ্ছে কি লেজি। লেজি কি? অলস। অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা, বলে না? যে মানুষ অলস, তার ব্রেইন সারাক্ষণ যত রকমের খারাপ চিন্তা ভাবনা এগুলা নিয়েই ব্যস্ত থাকবে, তার কাছে কোনো ভালো কাজ হয় না। তাহলে দেখেন, একটা সিম্পল স্লাইড দিয়ে আপনি 4টা পয়েন্টকে নিয়ে ইগো, সিনিক, মেসি এন্ড লেজিটাকে যদি রাখেন, যদি এগুলো আপনার মধ্যে থাকে, তাহলে ইউ আর অ্যান অ্যারোগেন্ট পারসন। মোহ হচ্ছে অ্যাটাচমেন্ট। দেখেন, বাবা মা তার সাথে সন্তানের যে একটা সম্পর্ক, দেখেন ভালো করে ছবিটা ভালো করে খেয়াল করেন। বাবা তার মেয়েকে কাঁধের মধ্যে নিয়ে ধরে আছে 2 হাত দিয়ে, মা তার কাছাকাছি আছে। দেখেন প্রত্যেকের চেহারার মধ্যে কত একটা সিরিয়াস ধরনের আপনার একটা হ্যাপিনেস, ঠিক আছে? এই যে অ্যাটাচমেন্টটা, যদি আপনি এই সন্তানকে সারা জীবন ঘাড়ের মধ্যেই রেখে দেন, ঘাড় থেকে যদি না নামান, কাজ করতে না শেখান, তাহলে এই মোহটা কিন্তু তাকে শেষ করে দেবে। এই
এই মোহ হচ্ছে সাংস্কৃতিক ভাষায় মোহ বলে হলো সাংস্কৃতিক শব্দ, যার অর্থ হচ্ছে মায়া ও বিভ্রম। মায়া থাকা ভালো, এত মায়া তো অসুবিধা হবে। এটি হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অজ্ঞতার ধারণা, এবং এরা মনে করে যারা অতিরিক্ত মোহ যাদের মধ্যে আছে এরা হচ্ছে অজ্ঞ, যা সত্যের উপলব্ধিকে বাধা দেয়। হোয়াট দ্য রিয়েলিটি। আপনি জানেন যে এই সন্তানকে যদি আমি ঘাড়ের থেকে না নামাই, সে হাঁটা শিখবে না, সে খাওয়া শিখবে না, নিজের উপর ডিপেন্ডেন্ট হওয়া শিখবে না। তো এই যে মায়া যদি আপনারা এভাবে করেন, তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য ক্ষতির কারণ হয়ে আসে। মাৎসর্যদের শেষটা হচ্ছে জেলাসি। এই জেলাসি দেখেন, এখানে দুটো টিও পাখি আছে বিভিন্ন কালারের, একটার সাথে একটা যখন খুব ক্লোজলি তারা রয়েছে বসে দেখেন, আর একটা তাকিয়ে দেখছে, তার মধ্যে কিন্তু জেলাসি আসছে যে না, আমি তো একা, আমার তো পার্টনার নেই। ভালো করে দেখেন এই ছবিগুলোর পিছনে, প্রত্যেকটা পিছনে কারণ। আপনারা চিন্তা করে দেখেন যে আপনাদের জীবনেও কি এভাবে হয়? যখন কেউ কারোর সাথে ফ্রেন্ডশিপ হচ্ছে, আপনি একা আছেন, আপনার মতো তখন হতে পারে আর ও কত লাকি যে ওর সাথে ওর পার্টনার আছে, ওর ফ্রেন্ড আছে, আমার কেউ নাই। এই যে ফিল করাটা, এইটাকে বলা হয় জেলাসি। আর আমাদের এই রিপুর 6টা পয়েন্ট যখন মানুষের মধ্যে ব্যাপকভাবে আসবে, তখন তার শরীর তাকে সহজভাবে সাহায্য করবে না লাইফটাকে লিড করে। তখন তার যে অস্বস্তিকর অবস্থা, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিক্রিয়া, আর সেই প্রতিক্রিয়াগুলোকে আমরা অসুস্থতা বলি। কি বলতেছে এটি? সাংস্কৃতিক ভাষায় যার অর্থ হচ্ছে হিংসা বা ঈর্ষা। ওকে দেখানি আমার ঈর্ষা হলো, হিংসা হলো, ফিলিংস যেটা, এটাই আপনার ক্ষতি করে। এটিকে সংজ্ঞায়িত করা হয় নিজের সম্পত্তি এবং অন্যের বস্তুগত বস্তু উপভোগ করতে অক্ষম, সেগুলোকে আঁকড়ে থাকে এবং তাদের সাথে অংশ নিতে বা অন্যের সাথে ভাগ করতে অনিচ্ছুক হওয়া। অর্থাৎ ভাগ করে না, না এটা আমার, মানে আমার 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 আমার। এই যে ভাবটা, এটাকেও বলা হয় জেলাসি। এবার তো আমরা আলোচনা করলাম ওই প্রেক্ষাপট নিয়ে। এবার আমরা যারা রিলিজিয়াস সাইডে, আমরা যারা প্র্যাকটিস করি, প্রত্যেকে জায়গায় আপনি রিলিজিয়াস সাইডে আপনার প্র্যাকটিস করেন, যারা মিলাবেন মিলে যাবে, কিন্তু অঙ্ক কিন্তু একই। এখন দেখেন আমাদের ইসলাম কি বলতেছে এটা নিয়ে, আমাদের রিলিজিয়ানে আমাদের কি বলতেছে। এই আমরা যখন রোজা রাখি, এই ষড়রিপু নিয়ন্ত্রণে রোজা একটা ঢাল স্বরূপ। ঢাল মানে বুঝেন না, যে গোল যেটা থাকে তলোয়ার দিয়ে মারতে গেলে ওদের আটকান, প্রোটেক্ট করেন। অর্থাৎ আপনি যদি এই রমজানের যে টাইমটা, সেই টাইমে যদি আপনি রোজাটা যদি আপনি রাখেন, সেটা আপনি কি করবে? সেটা আপনাকে হেল্প করবে এর থেকে দূরে থাকার জন্য। ঠিক আছে? এর থেকে আপনি দূরে থাকার জন্য হেল্প করতে। কিভাবে করবে আমরা দেখে নেই। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত তথা শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। এই শ্রেষ্ঠটির কারণ হলো মানুষের মধ্যে রয়েছে কি? রয়েছে জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, বিচক্ষণতা আছে এবং আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা আপনার আছে। এই মানুষকে আল্লাহ তাআলা ভালো মন্দ, ন্যায় অন্যায়, পাপ পুণ্য, সত্য মিথ্যা নিরূপণের ক্ষমতা দিয়েছেন। আমাদের কিন্তু মানুষ হিসাবে এই জিনিসগুলো আমাদের মধ্যে কোয়ালিটি রয়েছে, এটা কিন্তু আমাদেরকে দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন তিনি, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে হতে নিষেধ করবে। এটা সূরা আল ইমরানেরই একটা অংশ। তো আমরা যদি আমাদের যে ধর্মের মধ্যে যে আমাদেরকে ইন্ডিকেশন দিয়েছে, সেটাকে যদি আমরা সঠিকভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারি, আমরা কিন্তু এই রিপুকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি। এই আয়াতে পরোক্ষভাবে প্রথমে নিজে সৎ হওয়ার এবং তারপর মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার ইঙ্গিত রয়েছে। এরপরও মানুষ সৎ থাকতে পারে না, জড়িয়ে পড়ে মন্দ কাজে, আর তা হয় ষড়রিপু নিয়ন্ত্রণ করতে না পারার কারণে। রোজা কি করে? সেটা ষড়রিপু নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তার আগে আমরা জানবো ষড়রিপু কি, আমাদের ইসলামিক সাইডে এটাকে কিভাবে বিশ্লেষণ করে তা নিয়ে আমরা একটা আলোচনা করি। কাম হচ্ছে কামনা, বিষয়, বাসনা, যে কোনো রূপ, ভোগ, বাসনা ও সম্ভোগেচ্ছা। রিপুগুলোর মধ্যে কাম রিপুই প্রধান, মেইন হচ্ছে ফোকাসটা এখানে। বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মে, আসক্তি হতে কামনা অর্থাৎ বিষয় ভোগের অভিলাষ জন্মে। এই চাওয়া যখন চরম আকার ধারণ করে,
ওই চরম অবস্থার নামই হচ্ছে কাম। আমি আর ডিটেল, কারণ এটা নিয়ে আমরা আলোচনা আগেই করেছি। এর মধ্যে দেখেন রিফ্লেকশন কি হচ্ছে, ক্রোধ কি বলতেছে, রোষ বা রাগ আগুন যেমন সবকিছু পুড়িয়ে ভস্ম করে দেয়, ক্রোধও তদ্রূপ হানিকারক, কেননা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ক্রোধান্য ব্যক্তি। আপনারা হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যে যখন আসছিল, এই ঘটনা আপনারা জানেন, এই প্রসঙ্গে আমি বলতেছি না, তখন সে ক্রোধটাকে কিভাবে দমন করে ক্রোধের সঠিক প্রয়োগটাকে সে করেছিল, আপনারা দেখে নেবেন, আপনারা জানেন যারা এ নিয়ে পড়ালেখা করেছেন। এবার চলে আসি লোভ। আপনার ছবিতে কি দেখতেছেন, দেখেন একটা কুকুর অথবা শিয়াল, যে কোনো একটা এনিমেল বোধহয়, অথবা উলফ হতে পারে, ঠিক আছে, নেকড়ে হতে পারে, সে তার লোভের জন্য আকাশে উড়া পাখি তাকে ধরতে যাওয়ার জন্য সে খেয়াল করেনি যে সে পাহাড়ের একদম চূড়ায় কর্নারে রয়েছে, দৌড়িয়ে গেছে, ভেবে দেখে নাই যে তার নিচে আপনার খালি জায়গা আছে। লোভ এত খারাপ, তাকিয়ে দেখে না যে আমার মৃত্যু হতে পারে। এই ছবিটা একটা বিউটিফুল একটা রিফ্লেকশন আছে, আপনার জিনিসটা দেখতে পারেন। এই জন্য আমি ছবিটা দিয়েছি, কারণটা হচ্ছে এখানে, সেজন্য বলছি লোভ হচ্ছে কামনা বা লিপ্সা, কাম্য সুন্দর কোন বস্তু পাওয়ার প্রবল বাসনা, অন্যের প্রয়োজনীয় জিনিসপত্রাদি অধিকার করার প্রবল আসক্তি লোভের সৃষ্টিকারক। আর একজনের আছে, তার কাছ থেকে আমি কিভাবে সরাই নিব, তার ভাগটা আমি কিভাবে নিব, এই যে আকাঙ্ক্ষা, যেটা এই আকাঙ্ক্ষাকেই লোভ বলা হয়। ঠিক আছে, লোভ হলো সুশৃঙ্খল সমাজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এক বিবেকহীন দানব। আমাদের সমাজে আজকাল যা হচ্ছে, আমাদের পরিবারের মধ্যে হচ্ছে, এই লোভের থেকে হচ্ছে, এটা দানব। ঠিক আছে, লোভের কারণেই প্রতিনিয়ত পরিবারের, সমাজের, রাষ্ট্রে অহরহ সংঘাত সৃষ্টি হয়। আমি কেন আজকের আলোচনা করে এত গভীর ভাবে আপনাদেরকে খেয়াল করতে বলতেছি, দেখেন আপনার ডাইনে বায়ে যা ঘটনা ঘটতেছে, বিভিন্ন সময় যা দেখতেছেন, বিকজ অফ এই জিনিস লোভ। ওর আছে আমার নাই, আমি পাবো, ক্ষমতা আমার দরকার, আমার এইটা দরকার, আমার এইটা দরকার, এই যে মনোবৃত্তিটা, এটা কিন্তু এক ধরনের ব্লাইন্ডলি আমরা জাম্পিং করতেছি। এই যে যেভাবে উল্ফটা লাভ দিচ্ছে আপনার পাখিটা ধরার জন্য, সে খেয়াল করতেছেন আমি কোথায় পড়বো। এই লোভের কারণে যে ঘটনাগুলো ঘটতেছে, সেখানে ডিজাস্টারাস সিচুয়েশন আমরা সব সময় দেখতে পাই। মোহটা কি? মোহর অর্থ হচ্ছে অজ্ঞান। আপনি মোহচ্ছন্ন যখন হয়ে যান, তখন কিন্তু আপনি জ্ঞান শূন্য হয়ে পড়েন। মোহ দ্বারা অজ্ঞতা, অবিদ্যা। বিদ্যার অবিদ্যা দুটো ডিফারেন্ট জিনিস। যেটা বিদ্যা না, সেটাই হচ্ছে অবিদ্যা, মূর্খতা, মূঢ়তা, নির্বুদ্ধিতা বা ভ্রান্তিকে বোঝানো হয়। এই মোহর মানে হচ্ছে সেটা। মোহ দ্বারা অন্ধ মুগ্ধতাকেও বোঝায়। অনেকে আছেন অন্ধ, ব্লাইন্ডলি তাকে পছন্দ করে, অন্ধভাবে বিশ্বাস করে না। মোহমুক্ত ব্যক্তি মহাচ্ছন্ন থাকায় তার হৃদয় অন্ধকারে নিমজ্জিত থাকে। আর এই মোহর জন্য তার মনটা কিন্তু লাইটেন না, একটা ধারণার বর্ষবর্তী এসে একটা জায়গায় ব্লকিং হয়ে থাকে। মহান্ধ ব্যক্তি সঠিক সিদ্ধান্তে কখনোই উপনীত হতে পারে না। আর এ ধরনের মোহযুক্ত মানুষ কোনো সময় রাইট ডিসিশন নিতে পারে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আদম সন্তানের বয়স বাড়ে, আর তার সঙ্গে দুটো জিনিস বাড়ে। কি বাড়ে? ধন মালের প্রতি ভালোবাসা আর দীর্ঘ বয়সের আশা। দেখেন, আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু সাংঘাতিক ভাবে মিল রয়েছে। আপনারা দেখবেন, এটা গভীরভাবে চিন্তা করবেন, পিডিএফটা দেওয়ার পরে ভালো করে পড়বেন, দেখবেন, বুঝতে পারবেন, অল অ্যান্সার্স আর দেয়ার। মদটা কি? মদ, ওই মদের কথা বললাম, গর্ব, দম্ভ বা অহংকার, যার মধ্যে সবসময় বলতে চায় আমি সব জানি, আমি বুঝি, আমার এটা আছে, এই যে আমি যে ক্যারেক্টার যেগুলা, সেটাকে বলা হয় মদ। মদের আরেকটি অর্থ হচ্ছে সুরা। বললাম না যে মদ মানে এই যে মদ খায়, সুরা পান করলে মানুষ মাতাল বা উন্মাদ হয়ে যায়। যারা মদ খায়, মদ খেলে কিন্তু তারা নিজে ব্যালেন্সিং হারিয়ে ফেলায়। তদ্রূপ মত্ত ব্যক্তিও অহংকারে উন্মত্ত থাকে। যাদের মধ্যে মানসিক যে অবস্থা, সে সব সময় অ্যারোগেন্ট হয়, অহংকারী হয় এবং নিজেকে সিরিয়াসলি দেখানোর চেষ্টা করে, আমি ছাড়া কেউ পারবে না, আই এম দ্য ওয়ান হু ক্যান ডু এভরিথিং। সেই ধরাকে সরা জ্ঞান করে, তার মধ্যে সর্বদা উদ্ধত ভাব পরিস্ফুটিত হয়। যখন যে এইসব মানুষগুলো দেখবেন, আপনারা বিউটিফুলি জিনিসটাকে বলবেন যে এই মানুষটা আসলে অসুস্থ। আমি তারপর রাগ করা যাবে না, আপনাকে বুঝতে হবে যে এই মানুষটা অসুস্থ এবং এই মানুষটা
ওই যে গর্তের মধ্যে পড়ার জন্য অপেক্ষা করছে। সে কখনো অন্যের ভালো মন্দ বিবেচনা করতে পারে না। এই মদগ্রস্ত মানুষ, যে যাদের মধ্যে এই অহংকার আছে, সে কোনো সময় মানুষের জন্য কল্যাণকর হতে পারে না। আকাশ ছোঁয়া তার উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ করতে গিয়ে সে তার স্বীয় পতনকে অনিবার্য করে তোলে। যে আগের স্লাইডে যেভাবে আমি আপনার দেখালাম, অন্ধ হয়ে যায়, তারা বুঝতে পারে না আমরা কি করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি, যে ব্যক্তির অন্তরে, আপনার হৃদয়ে যদি সর্ষে দানার পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। এটা কিন্তু দেখেন, এই যে আমাদের রিলিজিয়ান, আপনাদের কিন্তু প্রত্যেকটা রিলিজিয়ানের মধ্যে এই ধরনের ছোট 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 ঘটনাগুলোকে বলে দিয়েছে যে আমরা কিভাবে আমাদের লাইফটাকে সুন্দর করতে পারি এবং বুঝতে পারি। আমাদের গভীরভাবে সেটা পড়ালেখা করতে হবে, দেখতে হবে, তাহলে কিন্তু আমাদের পথ আমরা নিজেরাই তৈরি করে নিতে পারবো। মাৎসর্যের অর্থাৎ কি? এটা ঈর্ষা, হিংসা, পরশ্রী কাতর। দেখেন না, একজন শুনতেছে আরেকজন বলতেছে, ওই যে আপনি গীবত বলি আমরা, একজনের কথা আরেকজনের পিছনে লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে ঈর্ষা বা হিংসার থেকে বলে। অন্যের ভালো দেখলে সহ্য করতে পারে না, অপরের উন্নতি সৌভাগ্য দেখলে অন্তর্জ্বালা, যাদের সীমাহীন দগ্ধ করে তারা মূলত মাৎসর্য পরায়ণ, যাদের কারো ভালো দেখলে বুক জ্বালা পোড়া করে, ভালো লাগতেছে না, আর ওর হয়ে গেল আমার হলো না, কেন হলো, ওর ভালো হয়েছে, এই যে জেলাসিটা, এটা কিন্তু সাংঘাতিক ভাবে তাকে ক্ষতিগ্রস্ত করে। সে সর্বদা ভাবতে থাকে আমার কেন তার তুলনায় বেশি ভালো হলো না, আমার যখন হলো না তখন অন্য কারো সেটি পাবার অধিকার নেই, আমার যখন হয় না ওরও হইতে পারবে, ওকে শেষ করে দাও। তা বলে সে অন্যের ক্ষতি করতে, দেখছেন, তার বলে এই জন্য সে অন্যের ক্ষতিও করে ফেলে, ওর হয়েছে আমার নাই, ওরটা শেষ করে দেয়। এটা হচ্ছে এই জেলাসির মধ্যে পড়ে। এবার দেখেন, এই ষড়রিপু মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে, অনুচিত অকল্যাণের পথে নিয়ে যায়। এগুলোর নিয়ন্ত্রণ ও সংশোধন প্রয়োজন। চুরি, ডাকাতি, রাহাজানি সহ সিংহভাগ অন্যায় সংগঠিত হয় লোভের কারণে। কিন্তু জীবন থেকে যদি এই লোভ সম্পূর্ণ উৎখাত করা হয়, তাহলে মানুষ উন্নত থেকে উন্নততর সোপানে আরোহণ করতে সচেষ্ট হবে। ঠিক আছে? রমজানের রোজা এগুলোকে এমন ভাবে দহন করে, এমন ভাবে যাতে মানুষ এগুলো সর্বোচ্চ সুফল লাভ করতে পারে। আর ষড়রিপুর নিয়ন্ত্রণের রোজার ভূমিকা অপরিসীম, কারণ রোজাদার ব্যক্তিকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হয়, কামাচার, পাপাচার, অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে রোজা প্রকৃতই ঢাল স্বরূপ। রোজা পাপাচার, কামাচার, মিথ্যা ও অশ্লীল কথাবার্তা থেকে বেঁচে থাকার মোক্ষম উপায়। এ প্রসঙ্গে হযরত উবাদ বিন সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছেন, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছে, তিনি বলেছেন রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত না উহাকে ভঙ্গ করা হয়। এবার তাহলে আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি, কিন্তু আরো কিছু সময় আমরা বলবো। এই যে মনকে যদি শান্ত রাখতে চান, এটা কিভাবে করতে পারেন, এটা কিন্তু একটা প্র্যাকটিসের কথা। এবার আমরা ছয়টা রিপু সম্বন্ধে ধারণা নিলাম, এবার আমাদের কাজ হচ্ছে এবার কিভাবে আমাদের মনকে আমরা কুলিং করতে পারি। কিভাবে করতে পারি? ক্ষমা করতে, আরো কিছু ভুলতে শেখা, কাউকে ক্ষমা করে দাও। আর যে ফরগেট এন্ড ফরগিভ, এটা ইংলিশে বলে যে তুমি ভুলে যাও আর মাফ করে দাও। বিশেষ পরিচিত আশা রেখো না, পরিচিতির আশা রেখো না। তুমি ভাববে না যে আমাকে মানুষ এইভাবে জানুক। এটা যখন করা হয় তখন মানুষের মন কিন্তু অশান্ত হয়ে যায়। সেই জন্য আমাকে আমার পরিচয় আমার টাইটেলের উপরে না, আমার সম্পদের উপর না, আমার স্ট্যাটাসের উপর যেন না হয়, এদিকে যদি খেয়াল করেন মনটা আপনার শান্ত হতে পারে। দিন প্র্যাকটিসের কথা আপনাদের বলছি। যে কোনো পরিবর্তন, যে কখনোই পরিবর্তন হবে না, তাকে সহ্য করতে শেখো। আছে না অনেক মানুষ, আমি বুঝাচ্ছেন সে বুঝতেছে না, তখন আপনার রাগ যদি করেন আপনার অসুবিধা, সেটা চেঞ্জ হবে না, তাকে ওটাকে নিয়েই আমাদের চলতে হবে। তারপরে কি করতে হবে? রোজ ধ্যানের অভ্যাস করো আর সারাদিনে নিজের কৃত কাজের বিশ্লেষণ করো। ধ্যান মানে মেডিটেশন করো, মেডিটেশন করতে বলতেছে। আর আপনি আপনার প্রতিদিনের কাজের মধ্যে ভুল কাজগুলোকে ডিফাইন করে কারেকশন করার জন্য আপনার সেটা নোট করেন, পরের দিন সেটাকে প্র্যাকটিস করেন। কারো কাজে ততক্ষণ হস্তক্ষেপ করো না যতক্ষণ না সে তোমাকে বলেছে। অনেক সময় আছে না, আমরা আগায় যাই, কাউকে হেল্প করতে যাই, যে পর্যন্ত কেউ আপনাকে বলবে না যে আমাকে আমি সমস্যায় পড়ছি আমাকে হেল্প করেন, এগিয়ে গিয়ে যখন আপনি কাউকে হেল্প করতে যাবেন, আপনি কিন্তু সে এমন কথা বলবে আপনি অশান্ত হয়ে যাবেন। আমরা আসি না, আমরা ডেকে 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 সবাইকে বলার চেষ্টা, আসো ভাই তোমরা শিখো, তোমাদের উপকার হবে। যেরকম আমরা আগেও
বারবার আপনারা খেয়াল করেছেন রিমাইন্ডার দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। এখন কিন্তু আপনাদের বলে দিচ্ছে, দেখেন আমি মেসেজ পাঠিয়েছি, দ্যার ইজ নো মোর রিমাইন্ডার। আমাদের সাইডে আমি লিখিনি, আর কোনো উৎসাহ দেওয়ার সময় নেই। গত বছর যারা আমাদের সাথে জড়িত ছিল তারাই আমাদের সাথে থাকবে, আমরা জানি যে তারা আমাদের সাথে করবে, আমার আর বাড়তি কিছু লেখার দরকার নেই। আমি যে গতবার ছিল আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি, উৎসাহিত করার চেষ্টা করেছি, এখন কিন্তু ওই জিনিসটা আসবে না। এখন আমাদের সাথে যারা রয়েছেন তারা সব সময় থাকবেন। আমার ফোকাস হবে যে আমি এই যে আলোচনাগুলোকে আরো কোয়ালিটি ওয়াইজ আপগ্রেড করতে পারি, নিজেকে দিতে পারে, আর সাথে আপনারা যদি তার থেকে শিখতে পারেন সেটা আমার জন্য সৌভাগ্য। এরপর কি বলতেছে, নিজেকে যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আপনি তখনই আপনি শান্ত হবেন যখন যে কোনো পরিবেশে যখনই যেখানে যাচ্ছেন ঠিক সেই রূপ আপনি ধারণ করেন। পানির মতো হয়ে যান, পানিকে যে পাত্রে রাখবেন সেই পাত্রের রূপ ধারণ করে। বুদ্ধিকে খালি রাখতে দিও না, যে কোনো সুন্দর কাজে সর্বদা ব্যস্ত। আছে না আপনি এমটি, যারা আপনার আইডল পার্সনের ব্রেইনে সবসময় শয়তানের কাজ করে বিভিন্নভাবে এলোমেলো, যখন আপনি বসে আছেন কোনো তো ভালো কাজ করার চেষ্টা করেন এবং আপনি বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে কাজ করেন, এটা আপনার বাড়বে, এটা আপনার জন্য ভালো। আর যদি চুপচাপ বসে থাকেন কোনো কাজ না করে, কোনো ক্রিয়েটিভ কিছুর মধ্যে না থাকেন, তখন আপনার সবসময় মন সুস্থ বা ভালো থাকতে পারে না। তারপরে কি বলতেছে, এমন কোনো কাজ করো না যার জন্য ভবিষ্যতে অনুতপ্ত হতে হবে। তার মানে আপনি জানতেছেন এই কাজটা যদি করেন তাহলে এটা একটা ক্ষতিকর দিক আছে, এমন করবেন, আপনি বুঝতে হবে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ঈর্ষামুক্ত হয়ে অন্যের করা ভালো কাজের প্রশংসা করো। ঈর্ষামুক্ত, আপনি নিজে আপনি জেলাসি ফিল করতেছেন, আপনি খুব অনেস্টলি কেউ ভালো কাজ করলে তাকে প্রশংসা করেন। ততটাই কাজ করো যতটা করার ক্ষমতা তুমি রাখো। প্রমিস লেস, ডেলিভার মোর, জিনিসটা আমি এর আগেও বলেছি। আমি প্রমিস করব কম কিন্তু চেষ্টা করব তার থেকে বেশি দেওয়ার জন্য, তখন আপনারা খুশি হবেন। আমার এমন কিছু আপনাদের বলবো না কিন্তু আমি ডেলিভারি করতে পারবো। বলবেন যে মানুষটা শুধু কথাই বলে, দিতে যায় না। তার মানে হচ্ছে অতটুকু কাজ করো যতটুকু তাকে ডেলিভার দিতে পারবো। আমাদের যে প্রমিস আমরা যাদের সাথে আমরা যেভাবে করছি, আমরা চেষ্টা করতেছি সেই জায়গায় আমরা কাজ করতে। এবার আমরা কিছুটা অ্যানালিটিক্যাল আলোচনার মধ্যে চলে যাব, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। তোবা বেটা ইজ আ ভেরি ফেমাস ইন্টেলেকচুয়াল, সে কি বলতেছে, অ্যারোগেন্স ইজ এ ক্রিয়েচার, ইট ডাজ নট হ্যাভ সেন্সেস, ইট হ্যাজ অনলি এ শার্প টাং অ্যান্ড এ পয়েন্টিং ফিঙ্গার। অ্যারোগেন্সটা হচ্ছে কি, একটা ক্রিয়েচার, একটা সৃষ্টি, মনে করেন যে কোনো একটা অ্যানিমেল হতে পারে, অথবা একটা যার লাইফ আছে তাকে বলে ক্রিয়েচার। কোন সৃষ্টি ধর্মে কিছু, এর মধ্যে কি আছে, কোনো সেন্স নেই। এদের আছে জিহ্বাটা আছে শার্প, সব সময় চলে, আর আঙ্গুল দিয়ে দেখাবে তুমি এই জন্য দায়ী। যখন বলে তুমি দায়ী, তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে আছে। ইউ আর ব্লেম 3 times more than when you're pointing someone. সেই জন্য খেয়াল করতে হবে এ ব্যাপারে। এ নিয়ে আমরা আলোচনা করেছি, অ্যাঙ্গার, গ্রিড, জেলাসি, অ্যারোগেন্স, ডিজায়ার, ডিলিউশনস অফ দ্য মাইন্ড বলেছে। এরপরে দেখেন এই যে আপনার ষড়রিপুর সাথে আপনার গ্রহ নক্ষত্র যেটা আছে, এক একটা যে গ্রহ এবং নক্ষত্র যেগুলো আছে এদের ক্যারেক্টার গুলাকে ডিফাইন করেছে। যেমন কামা যেটা আছে একে লাস্ট ক্রেজি ডিজায়ার বলে, এরা ভেনাস যে আপনার আছে তার সাথে এটাকে লিঙ্ক করা হচ্ছে। ক্রোধ যেটা, অ্যাঙ্গার যেটা মার্সের সাথে লিঙ্ক করা আছে। লোভ যেটা সেটা স্যাটার্ন অর্থাৎ শনির সাথে করা আছে। মোহ যেটা বলা হয় এটাকে কেতুর সাথে। এভাবে মাদা অহংকার যেটা রাহুর সাথে, মাৎসর্য যেটা আছে মার্কারির সাথে, এটা প্ল্যানেট যেগুলো আছে এদের সাথে এর একটা লিঙ্ক আছে। কারণ এক একটা নক্ষত্র বা গ্রহের এক এক ধরনের ক্যারেক্টার আছে এবং সেই ক্যারেক্টার অনুযায়ী সেগুলো তারপর প্রভাব আসে। যারা জানেন এসব বিষয় নিয়ে, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি নিয়ে যারা পড়ালেখা করেছেন তারা বলতে পারবেন এর বিভিন্ন ক্যারেক্টার উপর বেস করে আমাদের মধ্যে একটা প্রভাব আসে। এটা নিয়ে আমরা, ইফ ইউ আর ইন্টারেস্টেড উই ক্যান টক অ্যাবাউট ডিফারেন্ট ওয়ে। যে কোনো শিখে আপনি শিখতে পারেন, ওখান থেকে যে ভালো কিছু নিতে পারেন, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। এবার আমরা একটা জিনিস বলি, দেখেন আমরা কেন বলতেছি এই 6টা রিপোর্ট সবকিছু আমাদের মধ্যে কিন্তু আছে। যদি সেটাকে সিস্টেমেটিক ওয়েতে আপনার উঠানামা করে চলে, তখন আপনি ঠিকই আছেন। আপনার মধ্যে কামবোধ তো থাকতে হবে, না হলে তো আপনার পৃথিবী চলবে না।
আপনার অহংকার কিছুটা তো থাকতে হবে, তার মানে এইটা না যেটা আপনার ওই বোধটাই আপনাকে চালিত করবে। তেমনি ভাবে প্রত্যেকের ছয়টাই কম বেশি থাকবে, কিন্তু ব্যালেন্স ওয়েতে থাকতে হবে। যেরকম একটা সুস্থ মানুষের ইকেজি যেটা আমরা বলি, এটা যখন আপনি দেখেন এটার সাইনটা হচ্ছে এরকম, দেখেন এভাবে উঠছে, এভাবে আসতেছে এবং এভাবে নামতেছে, নর্মাল এটা। আর যখন এটা হার্ট অ্যাটাক করে তখন দেখেন এভাবে আসার পর হঠাৎ করে নিচে যে ড্রপিং করছে এবং উপরে পুরাটা উঠতে পারে না, আবার ফ্লপ করে নিয়ে আবার উঠছে আবার নামছে, তখনই এরা ইন্ডিকেশন করতেছে যে এই মানুষটার হার্ট অ্যাটাক করেছে। যারা ডক্টর আছেন আপনি জানেন কিভাবে ইসিজি আপনার রিড করতে হয়। আমি কেন সাইনটা নিয়ে আসছি এভাবে, যে আমাদের মধ্যে এই জিনিসগুলো থাকবে, কিন্তু তার ছন্দের মধ্যে যদি চলে তাহলে সেটা আপনার জন্য কোনো ক্ষতির কারণ না। এই দেখেন মানুষকে কেন এই ছবিটা নিয়ে এসেছি, কিন্তু আমাদের বিভিন্ন ভাবে যে যে এনভায়রনমেন্টাল ইয়েতে যে আপনার এনার্জি লেভেল যে ঢুকতেছে বিভিন্ন ভাবে আপনার কিন্তু শরীরের মধ্যে যাচ্ছে এবং প্রভাব সৃষ্টি করতেছে, তার জন্য একটা ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছে, আমাদের দেখতে পান না। এভাবেই কিন্তু আমাদের শরীরের মধ্যে বিভিন্ন সময় অনেক এনার্জি আমরা পাই, অনেক সময় দেখা যায় আমরা খুব ডাউন হয়ে যায় এবং এটার জন্য আমরা ক্ষতিগ্রস্ত আমরা ফিল করি। এবার দেখেন বিউটিফুল স্লাইড, এই স্লাইডটা খুব ভালো করে খেয়াল করবেন। এটা একটা এক্সরে করে দেখা গেছে যখন যে অ্যাঙ্গার অবস্থায় থাকবে, দেখেন এই ছবিটা ফার্স্ট যে ছবিটা উপরের এর মতো, উপরের এই অংশগুলো আপনার ইয়েলোইশ রেডিশ থাকবে, কিন্তু নিচের যে অংশটা নাভির নিচের অংশ ফুল ব্ল্যাক হয়ে যায়। মানুষ যখন রাগ করে তখন কিন্তু সে দাঁড়িয়ে থাকতে পারে না, তার শক্তিহীন হয়ে যায়। আর মানুষ যখন ভয় পায়, সেকেন্ড ছবিটা দেখেন ফিয়ার মানে ভয় পায়, দেখেন তার কালারটা চেঞ্জ, সব কিন্তু এক্সরে করে ছবিটা নেওয়া। যখন যে মানুষের যে অবস্থা হয় এইভাবে আপনার শরীরের মধ্যে কিন্তু প্রতিক্রিয়া হচ্ছে সারাক্ষণ। আর এভাবে যদি আপনার চলতে থাকে, দেখেন ফিয়ার আছে, ডিসগাস্ট আছে, হ্যাপিনেস। সবচেয়ে ভালো দেখেন যখন মানুষ খুশি থাকে মাথার থেকে পা পর্যন্ত, দেখেন বিউটিফুল একটা দেখেন আপনার রিফ্লেকশন পাচ্ছেন, এনার্জি আপনার আছে, বুকের ভিতরে আলোকিত আছে, পুরো ফেসটা ব্রাইট হয়ে গেছে। দেখেন এই দেখেন মাঝখানে দেখেন, ভালো করে খেয়াল করেন, দেখেন এই পুরো ব্রাইট আছে না। খুশি হলে তোমার কি এত খুশি কেন, চেহারাটার মধ্যে উজ্জ্বলতা একটা ভাব চলে আসে, বুকের মধ্যে একটা স্পন্দন সুন্দর ফিলিংস আপনাদের চলে আসে, আর সম্পূর্ণ শরীরটা একটা রিল্যাক্স মোডের মধ্যে চলে আসে। আবার যখন আপনি দুঃখিত হন, স্যাডনেস, তখন চেহারাটা একদম কালো কুটকুটে হয়ে যাবে, একদম বিষণ্ণ ভাব, বুকের মধ্যে লাল আপনার অস্বস্তিকর ভাব, পায়ের নিচে দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। দেখেন এগুলাকে যদি একটু ভালো করে খেয়াল করেন, তখনই আপনি বুঝতে পারবেন যে কোন সময় আপনার কোন অবস্থায় আছেন। কারণ এই জিনিসগুলা যখন অ্যাংজাইটি হয় কিভাবে হয়, যখন আপনি লাভে দেখেন এখানে সেকেন্ডে নিচের সেকেন্ডটা দেখেন যে যখন আপনি কারোর সাথে হৃদয়ের মিলটা আত্মার সাথে যখন সংমিশ্রণ ঘটে, আপনার মধ্যে একটা চেহারার মধ্যে বডির মধ্যে সব জায়গায় একটা বিউটিফুল সেন্সারি একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। তো এই যে ছবিগুলো কেন এনেছি আপনাদেরকে রিয়েলাইজ করার জন্য, সাইন্টিফিক্যালি এরা প্রুভিং করতেছে, ইটস নাথিং অ্যাজ আমরা বলি না যে একটা গল্পের জন্য গল্প করা শুনেছি, না, এগুলো আমরা শুনেছি, কিন্তু সেগুলোকে আমরা চেষ্টা করেছি বের করে নিয়েছে, ইন্টারকানেক্ট করে আপনাদের বোঝার মধ্যে নিয়ে আসার জন্য। এবার ডিজায়ার, লাস্ট এন্ড সিনের কি হয় একটা স্লাইড দিলাম। এরপরে একটা যে এটা বলছে ডেভিড ডেইডা, উনি একটা বিউটিফুল স্টেটমেন্ট দিয়েছে, ইউর লাস্ট রিভিলস ইউর রিয়েল ডিজায়ার। আপনার কামটা হচ্ছে আপনার আসল ইচ্ছাটারই একটা বহিঃপ্রকাশ, ইউনাইট উইথ ফেমিনিন। এর সাথে আপনি যদি পুরুষ হন আর একটা মেয়ের সাথে আপনার একটা সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করে, টু প্যানিট্রেট, এটা উদ্দীপ্ত করে অ্যাজ ডিপলি অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব গভীর ভাবে আপনাকে উদ্দীপ্ত করে, টু রিসিভ হার ডেলিশিয়াস লাইফ, এবং সে তার অপোনেন্ট পার্টির যে অপূর্বতা এবং আলোকিত যে অবস্থা এবং আলোকিত অবস্থায় যেটা আছে সেটা সে গ্রহণ করার জন্য রেডি হয়। ফুড ফর ইউর ম্যাসকুলিন সোল, আপনি যে পুরুষ হন সেই তাদের ওটাকে তার মানে আত্মার খোরাক বলে, এই খোরাকটা তাকে আপনাকে দেয়, অ্যান্ড টু গিভ হার ইউর এন্টারিটি, এবং আপনি তাকে সম্পূর্ণভাবে আপনি সমর্পণ করেন। লুজিং ইউর সেলফ ইন গিভিং, যদি আপনি এখান থেকে যদি ব্যর্থ হন দিতে, সো দ্যাট ইউ আর বোথ লিবারেটেড বিয়ন্ড ইউর সেলফ ইন দ্য এক্সপ্লোশন অফ ইউর গিফট,
এবং এত যদি ব্যর্থ হন, তো এই যে আপনার এই যে পুরস্কার, যেটা গিফট মানে পুরস্কার বা পাবেন, এতে আপনি বিচ্ছিন্ন হতে পারেন। সেজন্য এই যে জিনিসগুলা, এগুলাকে একটু কালেক্ট করেন। এরা দ্য ফিলোসোফার, দ্য রাইটার্স, এন্ড দে হ্যাভ বিন, পুরো জীবনের অভিজ্ঞতাকে দেখেন এই কয়েকটা লাইনের মধ্যে তারা প্রকাশ করেছে। আমরা সেই জন্য বলি পড়ার কোনো অন্য কোনো পথ নেই। পড়বেন, দেখবেন, শুনবেন, জানবেন, উপলব্ধি করবেন এবং রিফ্লেক্ট করার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করেন। আসলে অনেক কিছু আমার কালেকশন দেখেন, যখন আপনি কেন আপনার অ্যাঙ্গার কন্টিনিউয়াম কি বলে, যখন আপনি অ্যানয়েড হন, তারপরে আপনি হতাশগ্রস্ত হন, আপসেট হয়ে যান, ইরিটেশন আপনার মধ্যে আসে, রেগে যান, ফিউরিয়াস হতে ইমার্স, তারপরে একটা পর্যায়ে পৌঁছেন, তখন রাগটা আপনার চরম পর্যায়ে পড়ে। অ্যাঙ্গার অফেন ইজ ভিউড অ্যাজ এ সিঙ্গল ইমোশন। রাগ যখন করে একটা সিঙ্গল ইমোশন এর ফ্যাক্টর। হাউএভার অ্যাঙ্গার অকার্স ইন মেনি ফর্মস on a continuum from annoyed to enraged. Mask of the anger, অর্থাৎ অ্যাঙ্গারের ভিতরে কি জিনিসটা, মাস্ক মানে আপনার কভার, খোলস, মাস্ক মানে খোলস। অ্যাঙ্গার কি হয়, এটা এর মধ্যে অ্যাংজাইটি আছে, ফিয়ার আছে, ইনসিকিউরিটি আছে, স্যাডনেস আছে, গিল্ট আছে, হার্ট আছে, শেম আছে। এগুলাও যদি যখন আপনার থাকে, তখন অ্যাঙ্গার ওটা খোলাসের মধ্যে লুকিয়ে রাখে। দেখেন, আই হেট ইউ, এই বাচ্চাটা বলতেছে আই হেট ইউ, কিন্তু সে হাত দিয়ে তার চোখ বন্ধ করেছে, আপনার মুখ থেকে লুকানোর চেষ্টা করছেন। আমি তোমাকে দেখতেও চাই না, আমার মুখটাকে তোমাকে দেখাতে চাই না। দেখেন ছবিগুলা কি বলতেছে এবং সেটাকে আপনি কিভাবে কানেক্ট করতেছে। আপনি ডাইনে বায়ে সামনে পরিবারের মধ্যে এরকম সিচুয়েশন আসলে আপনি বুঝতে পারবেন। হোয়াই ডু আই গেট অ্যাংরি, কেন মানুষ রাগ করে, বলতেছে আই ক্যানট ফিগার সামথিং আউট, এই জন্য আমি রাগ করি, আমি কি করব বুঝতে পারতেছি না। আবার বলতেছে আই ফিল লেফট আউট, মনে হয় আমাকে ওটা বাদ দিয়েছে, খেলায় আমার নেয় নাই, আপনার বন্ধু বান্ধবরা নেয় নাই, আমি তখন রাগ করতেছি। ইটস টু লাউড, অনেক সময় জোরে জোরে কথা বলে, তখন অনেকে রাগ করে। তারপরে অনেক সময় কেন মানুষ রাগ করে, যখন আপনি কোনো খেলতেছেন হেরে গেলেন, তারপরে বলছে আই এম পিকড অন, আমাকে সবাই খোঁচায় খোঁচায় কথা বলে, এর জন্য আমি রাগ করতে পারি। অথবা দেখা গেল যে আমার হাত থেকে কোনো জিনিস পড়ে গেল, ভেঙে গেল, তখন আমি রাগ করতে পারি। তারপরে কিভাবে রাগ করতে পারি, মাই সিবলিংস এন্ড আই ফাইট, আমি আমার ভাই বোনের সাথে যে মারামারি হয়, বাচ্চারা ছেলে ভাই বোনরা যে রাগারাগি হয়, ও তখন একজনকে খোঁচা দিচ্ছে, মারতেছে, তখন আপনার রাগ করার একটা অবস্থা আছে। অ্যান অ্যাডাল্ট গেটস অ্যাংরি উইথ মি, হঠাৎ বড় মানুষ যদি কেউ ধমক দিল অথবা রাগ করেছে, তখন আপনিও অ্যাঙ্গার হতে পারেন। চাইনিজ প্রভাবে একটা কি বলছে, ইফ ইউ আর পেশেন্ট ইন ওয়ান মোমেন্ট অফ অ্যাঙ্গার, আপনি যদি যখন রাগ করবেন সময় জন্য ধৈর্য সহকারে আপনাকে রাখতে পারেন, ইউ উইল স্কেপ এ 100 days অফ সরো। ওই মুহূর্তটাতে যদি আপনি রাগটাকে সংবরণ করতে পারেন, 100 দিন যে আপনি আফসোস করবেন তার থেকে বেঁচে যেতে পারেন। এটা হচ্ছে চাইনিজ ফেমাস প্রভাব। গ্রিড ইজ নট এ ফিনান্সিয়াল ইস্যু, ইটস এ হার্ট ইস্যু। অনেক বলে না যে আপনার যে গ্রিডটা যেটা আছে এটা বোধহয় পয়সার জন্য না, এটা আপনার হৃদয়ে ঘটিত বিষয়। অ্যান্ডি স্ট্যানলি এটা বলেছেন, ফেমাস পারসন বলছে। ইয়ানেল লা ভ্যানাজেন্ট, এটা ফেমাস ফিলোসোফার বলতেছে, খুব ভালো করে খেয়াল করেন জিনিসটা, এ রিয়েল মিনিং অফ গ্রিডি ইজ টেকিং মোর দ্যান ইউ গিভ। লোভ জিনিসটা কি জানেন আপনার, গ্রিডি জিনিসটা কি জানেন, আপনি নিবেনই, শুধু দিবেন না। মানে সহজ বাংলা কথা, আমার আগ্রহী হচ্ছে আমি দিব কম, নিব বেশি, এখান থেকেই আপনার লোভটা আপনার সৃষ্টি হয়। দ্য রিয়েল মিনিং অফ গ্রিডি ইজ টেকিং মোর দ্যান ইউ গিভ। আপনি নিবেন কিন্তু দিবেন না, আপনি বুঝতে পারেন। দেখেন ছোট ছোট কোটেশন আপনার জীবনের পুরো মানে চাকাটাই আপনি ঘুরিয়ে দিতে পারে। কিবর, কিবর একটা আরবি শব্দ, কিবর হচ্ছে গর্বিত, অ্যারোগেন্স বা প্রাইড, এটা আরবি শব্দ। এটা প্রাইড এন্ড অ্যারোগেন্স। অ্যারোগেন্স মিন্স রিজেক্টিং দ্য ট্রুথ এন্ড লুকিং ডাউন অন দ্য পিপল। সত্যিকে আপনি লুকায় ফেলতেছেন, সরাই ফেলতেছেন, এটাকে নিচ্ছেন না এবং মানুষকে সবসময় আপনার থেকে নিচে দেখতেছেন। ইগনোরেন্ট এন্ড অ্যারোগেন্ট দুটো শব্দ কিন্তু শুনতে একই রকম শোনা যায়। ইগনোরেন্ট হচ্ছে যে অজ্ঞ বা জ্ঞানহীন, অ্যারোগেন্ট হচ্ছে যে অহংকারী। দুটোই অ্যাডজেক্টিভ। দেখেন আমি এখানে কিন্তু প্রচুর জিনিস দেওয়া আছে,
আপনারা পরে এটাকে অ্যানালাইজ করলে 8-10 ঘন্টা আপনার পুরো সপ্তাহ যাবত অ্যানালাইজ করতে পারবেন। শেখার জন্য কিন্তু করতে হবে আপনাদের। এই জন্য আমি কেন আপনাদের পিডিএফ দিয়ে দিই, এটা দেখে নিয়ে বসে নিয়ে আপনারা করবেন, আর যদি না বুঝেন আমাদেরকে নেক্সট টাইমে বলবেন, আমরা ট্রাইং টু ইলাবোরেট দ্যাট সাবজেক্ট। এর অ্যাডজেক্টিভ ইগনোরেন্ট কথা বলছে ল্যাক নলেজ অর অ্যাওয়ারনেস অ্যাবাউট সামথিং। যখন কোনো বিষয়ে আপনার জ্ঞান নেই, বুঝেন না, জানেন না, এটাকে বলা হয় ইগনোরেন্ট। আর অ্যারোগেন্টে বলা হয় অ্যান এক্সাজারেট সেন্স অফ সেলফ ইম্পর্টেন্স। যখন আপনি আপনাকে আপনার যোগ্যতার বাইরে বেশি দেখানোর চেষ্টা করেন, তখন অ্যারোগেন্টনেসটা চলে আসে। ইগনোরেন্ট একটা এক্সাম্পল দিলে বলতেছে শি ওয়াজ টু ইগনোরেন্ট টু নো এনি বেটার, ইগনোরেন্স ইজ ব্লিস। আর এখানে বলতেছে অ্যারোগেন্টের মধ্যে বলছে, এক্সাম্পলে বলছে হি ওয়াজ অ্যারোগেন্ট অ্যান্ড ডিসরেসপেক্টফুল। সেটা অ্যারোগেন্ট আছে এবং অন্যকে সম্মান করে না। আর অ্যারোগেন্ট মেনি ইজ অফ পুটিং। এই যে দেখেন শব্দগুলো একই রকম, কিন্তু আমি নিয়ে আসছি এই কারণে এখানে যে আপনি এই শব্দগুলোর মানে সব কিন্তু গুলায় ফেলবেন না, বুঝতে হবে। ইগনোরেন্ট এক জিনিস, অ্যারোগেন্ট আর একটা জিনিস। আমি বারবার আপনি খেয়াল করছেন আইনস্টাইনের বিভিন্ন কোটেশন নিয়ে আসি। দেখেন সে শুধু আবিষ্কার করে না, জীবন এবং জীবনের যে ফিলোসফি যেটাকে সে বোঝানোর জন্য সেও লিখে গেছে, দ্য অনলি থিং মোর ডেঞ্জারাস দ্যান ইগনোরেন্স ইজ অ্যারোগেন্স। কি ফিল করছেন? আপনি কেউ ফিল করছেন? দেখেন আপনাকে শিশুর হাত যখন ধরবেন, কি অনুভব আপনার মধ্যে আসতে পারে, সেই সেন্সারি যে সেন্সটা, এটার জন্যই ছবিটা আমি দিয়েছি। আসলে এগুলো যে স্লাইড গুলো দেওয়া আছে, এগুলোকে নিয়ে ডিটেইল আলোচনা করা দরকার। তারপরেও আমি আপনাদের দিচ্ছি, আপনারা বসে নিয়ে এটা ডিসকাস করতে পারেন। অ্যাংজাইটি, লো অ্যাংজাইটি, হাই অ্যাংজাইটি, লো অ্যাভয়েডেন্স, হাই অ্যাভয়েডেন্স কিভাবে হয় এটা, সেটা কিন্তু এখান থেকে যারা বুঝেন, যে আপনি গ্রাফিং বুঝেন, তারা এখান থেকে বুঝে নিয়ে। আমরা শেষের দিকে চলে আসছি। নন অ্যাটাচমেন্ট ইজ ফ্রিডম ফ্রম থিংস। আপনি যখন টু মাচ অ্যাটাচড হয়ে যাবেন, যখন বাচ্চার সাথে ঘাড়ের উপরে রাখছেন, এত বেশি অ্যাটাচ, তাকে ছেড়ে চলে না, এটা কিভাবে বের হয়ে আসবেন? ইট ইজ এ সেলফ রিয়েলাইজেশন অফ দ্য ট্রুথ অফ রিয়েলিটি দ্যাট ইউ কনসিয়াসনেস cannot be affected by anything. It is only the egoic mind that makes you believe otherwise. আমাদের মনে হয় যে আমরা শেষের দিকে চলে আসছি। আপনারা এতক্ষণ ছিলেন আমার সাথে, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।